প্রধান খবর, করোনা মহামারীর মধ্যে বিশ্বের অর্থনীতি আগের জায়গায় ফিরে আসতে 2 বছর লেগে যাবে বলছে OECD। বাংলাদেশের আদালত বলছে এখন থেকে যাবজ্জীবন মানে 30 বছরের কারাদণ্ড। আরেকটি কারাদণ্ড হচ্ছে আমৃত্যু। একে মৃত্যুদণ্ডের বিকল্প হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা। আমি মনে করি যে মৃত্যুদণ্ডটা তো শেষ হয়ে যাওয়া, অনেক নির্দোষ ব্যক্তি অনেক সময় ঢুকে যায়, সেই জায়গাগুলো থেকেই যদি চিন্তা করে এই অপশনটা রাখা যায় তাহলে পরে কখনো কখনো আমরা মৃত্যুদণ্ডের মতো একটা মারাত্মক জায়গা থেকে আমরা একটু হলেও কমে আসবো। বাংলাদেশ তৃতীয় সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে, রয়েছে সোশ্যাল মিডিয়ার খবর। এই সব কিছু এবং আরো নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। আজকের প্রবাহ পরিবেশন করছি আমি মাসুদ হাসান খান। একটু আগে যেমনটা শুনছিলেন, করোনা ভাইরাস মহামারীর মধ্যে বিশ্বের অর্থনীতি আবার আগের জায়গায় ফিরে আসতে 2 বছর লেগে যাবে। আর এই পুনরুদ্ধারের গতি হবে ধীর এবং সব জায়গায় একইভাবে তা ঘটবে না বলে বলছে একটি আন্তর্জাতিক সংস্থা। অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা OECD একটি নতুন সমীক্ষা তৈরি করেছে, যাতে বলা হয়েছে যে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ড আগামী বছরের শেষ নাগাদ মহামারীর আগের জায়গায় ফিরে যাবে। এ নিয়ে আরও শুনুন আফরোজা নীলার কাছে। OECD হচ্ছে মূলত ধনী দেশগুলোর একটি জোট। বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ কী হতে পারে তার জন্য সংস্থাটি যে নতুন সমীক্ষা তৈরি করেছে তাতে বলা হচ্ছে বিশ্ব অর্থনীতি আগামী বছরের শেষের দিকে আগের জায়গায় ফিরে গেলেও এটা প্রতিটি দেশের ক্ষেত্রে ঘটবে ভিন্নভাবে। করোনা ভাইরাস ভ্যাকসিন তৈরির প্রচেষ্টার ব্যাপারে এই রিপোর্টে সতর্ক আশাবাদ ব্যক্ত করা হয়েছে। তবে মহামারী শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো OECD মনে করছে উজ্জ্বল ভবিষ্যতের আশা করা যায়। সংস্থাটির সমীক্ষা বলছে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশ জোরদারভাবে ঘটবে। আগামী বছর সারা বিশ্বে যতটা প্রবৃদ্ধি অর্জিত হবে তার 1/3 ঘটবে চীনে। 2021 সালে ধনী দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে আংশিকভাবে। মহামারীর মধ্যে ব্যাপক সাহায্য দেওয়ার পরও নানা দেশের সামাজিক এবং অর্থনৈতিক বুনট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে OECD ওই সমীক্ষায় উল্লেখ করেছে। এতে আশঙ্কা করা হয়েছে যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত তাদের দুর্দশা আগামী বছর বেশি মাত্রায় চলতে থাকবে। ছোট ব্যবসা এবং ছোট উদ্যোগ লাটে ওঠার সম্ভাবনাও রয়েছে। OECD সুপারিশ করছে মহামারীতে সবচেয়ে বেশি হুমকির মধ্যে রয়েছে যারা, সরকারের উচিত তাদের দিকেই বেশি মনোযোগ দেয়া। আফরোজা নীলা। বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের সাজার মেয়াদ কতদিন হবে তা ব্যাখ্যা করে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। রায় বলা হয়েছে সাধারণভাবে যাবজ্জীবন মানে 30 বছরের কারাদণ্ড। তবে আদালত, ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ আদালত চাইলে কাউকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিতে পারবে। সেক্ষেত্রে ওই ব্যক্তিকে 30 বছর নয় বরং স্বাভাবিকভাবে মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভোগ করতে হবে। মানবাধিকার কর্মীরা বলছেন রায়ে এই দুটি বিষয় অন্তর্ভুক্ত করার কারণে অপব্যবহার কমে আসবে। সে সাথে আমৃত্যু কারাভোগের বিষয়টিকে তারা মৃত্যুদণ্ডের বিকল্প হিসেবেও দেখছেন। এ নিয়ে বিস্তারিত শুনুন সংবাদদাতা মুন্নি আক্তারের কাছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ আজ এক রিভিউ আবেদনের চূড়ান্ত রায় ঘোষণা করেছে, যেখানে যাবজ্জীবন সাজার মেয়াদ কত হবে তা নির্ধারণ করা হয়েছে। এই রায়ে বলা হয়েছে যে বাংলাদেশের আইন অনুযায়ী যাবজ্জীবন সাজার অর্থ হবে 30 বছর কারাদণ্ড। তবে কোনো নির্দিষ্ট আদালত বা ট্রাইব্যুনাল যদি কোনো ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়ে থাকেন, তাহলে ওই ব্যক্তির জন্য রেয়াত বা সাজা কমার কোনো সুবিধা প্রযোজ্য হবে না, বলছিলেন রিভিউ আবেদনকারীর পক্ষের আইনজীবী শিশির মনির। আপিল বিভাগ তার শর্ট অর্ডারে বলেছে যে বাংলাদেশের দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যাবজ্জীবন সাজার অর্থ হবে 30 বছর কারাদণ্ড। তবে কোনো নির্দিষ্ট আদালত অথবা ট্রাইব্যুনাল যদি কোনো ব্যক্তিকে আমৃত্যু কারাগারের আদেশ দিয়ে থাকেন, সেক্ষেত্রে ওই ব্যক্তির জন্য কোনো ধরনের রেয়াত বা বেনিফিট প্রযোজ্য হবে না। তিনি আমৃত্যুই কারাগারে থাকতে হবে, যেহেতু তিনি কোনো বেনিফিট পাওয়ার হকদার নন।
এর আগে 2001 সালে রাজধানী ঢাকার অদূরে সাভারে জামান নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় 2003 সালে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করলে শেষমেশ তাদের মৃত্যুদণ্ডের সাজা বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়া হয়। তবে রায়ে উল্লেখ করা হয় যে তাদের আমৃত্যু কারাভোগ করতে হবে। এই ঘটনার পর যাবজ্জীবনের সাজার মেয়াদ নিয়ে বিভ্রান্তিতে পড়েছিলেন আইনজীবীরা, কারণ এর আগে সরকারি সার্কুলারে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 30 বছর বলে উল্লেখ করা হয়েছিল। এর জের ধরে করা এক রিভিউ আবেদনের রায়ে আজ যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে ব্যাখ্যা দিল সর্বোচ্চ আদালত। আইনজীবী শিশির মনির বলেন, এর মাধ্যমে আপাতত বিভ্রান্তি দূর হলো। আজ পর্যন্ত যত বিভ্রান্তি ছিল আইনজীবীদের মধ্যে এবং আইন অঙ্গনে, এর একটি প্রাথমিক সমাধান হলো। প্রাথমিক সমাধানটা এভাবে হলো যে 30 বছর ধরেই যাবজ্জীবন কারাদণ্ডের হিসেব করতে হবে। আপাতত বিষয়টি নিয়ে কনফিউশন থাকলো না, তবে আমৃত্যু কারাগারের বিষয়টি কারাগারে কেমন করে মেনটেন করা হবে এই ব্যাপারে পরবর্তীতে সরকার কর্তৃক নিশ্চয়ই কোনো নির্দেশনা আসতে পারে। আইন বিশেষজ্ঞরা বলছেন, আইনের 4টি ধারাকে বিশ্লেষণ করে এই রায় দেয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন বলেছেন, পুরো রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এর বিশ্লেষণ করা সম্ভব হবে না। সাধারণভাবে যাবজ্জীবন বলতে একজন মানুষের স্বাভাবিক জীবনকে বোঝাবে। 2 নম্বরে বলছে যে কয়েকটা সেকশন বলছে 45, 55, 56, এগুলো সব বিশ্লেষণ করলে মনে হবে এটা 30 বছর। মেইনলি আইনের 4টা ধারাকে বিশ্লেষণ করছে, যেখানে বলছে যে 35A বলছে যে একটা মানুষের জীবনে মানে যে বছর বিচারাধীন বন্দী হিসেবে সে জেল কাটবে, সেটা তখন তার মূল যে জাজমেন্ট দিয়ে তখন বাদ যাবে। যদি তার আমৃত্যু যদি জেল হয় তাহলে এটা 35A তো রিডান্ডেন্ট হয়ে যাবে। এটাই মেইনলি চিন্তা করছে ওনারা। মানবাধিকার কর্মীরা এই রায়কে স্বাগত জানিয়েছেন। মানবাধিকার কর্মী এবং আইনজীবী এলিনা খান বলেন, আমৃত্যু কারাদণ্ডের ক্ষেত্রে রেয়াতের মতো সুবিধা ব্যবহার করে আইনের ফাঁক গলে গুরুতর মামলার আসামিরা পার পেয়ে যেতে পারবে না। আর দ্বিতীয়ত, বিশেষ বা গুরুতর মামলার ক্ষেত্রে আমৃত্যু কারাদণ্ড রাখা হলে সেটি মৃত্যুদণ্ডের সাজার বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে, বলছিলেন মানবাধিকার কর্মী এলিনা খান। আমি মনে করি যে মৃত্যুদণ্ডটা তো শেষ হয়ে যাওয়া, অনেক নির্দোষ ব্যক্তি অনেক সময় ঢুকে যায়। সেই জায়গাগুলো থেকেই যদি চিন্তা করে এই অপশনটা রাখা যায়, তাহলে পরে কখনো কখনো আমরা মৃত্যুদণ্ডের মতো একটা মারাত্মক জায়গা থেকে আমরা একটু হলেও কমে আসবে। আর রাজনৈতিক সুবিধা, আশ্রয়, বিভিন্ন দুর্নীতির মধ্যে দিয়ে এই সমস্ত লোকগুলা কিন্তু বের হয়ে যাওয়ার একটা স্কোপ পায়। সেই জায়গাগুলো থেকে আপনার ঘটনার গুরুত্ব বুঝে আমার মনে হয় মাননীয় বিচারকরা এই ব্যবস্থা বা সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে কোন কোন ক্ষেত্রে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেয়া যাবে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। সংবাদদাতা মুন্নি আক্তার, ঢাকা থেকে। বাংলাদেশের শিক্ষা কর্তৃপক্ষ বলছে 2022 সাল থেকে সে দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠ্যসূচিতে নতুন নামের কয়েকটি বিষয় যোগ করা হচ্ছে। বিষয়গুলো হলো জীবন ও জীবিকা, ভালো থাকা এবং শিল্প ও সংস্কৃতি। তবে নামের দিক থেকে নতুন হলেও বিষয়বস্তুর দিক থেকে পুরোপুরি নতুন নয় বলেই বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরীক্ষার ভার কমিয়ে এনে শিক্ষাকে শিশু কিশোরদের উপযোগী করা এবং বৈশ্বিক মানের কথা বিবেচনা করেই এসব পরিবর্তন আনা হচ্ছে বলে তারা বলছেন। এই খবরটির দিকে নজর রাখছিলেন ঢাকায় আমাদের সংবাদদাতা রাকিব হাসনাত। তার কাছে আমি জানতে চেয়েছিলাম কি রয়েছে এসব নতুন বিষয়ে। প্রথমত, এই বিষয়গুলো নাম নতুন, কিন্তু বিষয়গুলোর মধ্যে যে সমস্ত কন্টেন্ট থাকবে তার অনেক কিছুই ভিন্ন নামে এখনও শিক্ষার্থীদের পড়ানো হয়। তবে হ্যাঁ, বিস্তৃতভাবে হয়তো অনেক কিছু নেই। যেমন ধরুন, জীবন ও জীবিকা, এটি বাংলাদেশের যে পাঠ্যপুস্তক প্রণয়নের দায়িত্বে যারা রয়েছেন, অর্থাৎ NCTB অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, যারা এই কাজগুলো করছেন তারা বলছেন যে এই জীবন ও জীবিকা এই বিষয়টি আগেও ছিল, কিন্তু এই বিষয়টি এই নামে ছিল না। এখানে কারিগরি শিক্ষা নামে ছিল কোনো শ্রেণীতে, কিংবা ভোকেশনাল কোর্স হিসাবে কোথাও কোথাও পড়ানো হয়, অর্থাৎ বিষয়গুলো আছে। তারা এখন যেটি বলছেন যে জীবন জীবিকা বিষয়টি হবে সম্পূর্ণ অকুপেশনাল বা পেশাভিত্তিক। এখন যেটি ভোকেশনাল কোর্স হিসাবে পড়ানো হয় সেটাকে একটু সংশোধন এবং পরিমার্জন করে সফট স্কিল তৈরি হয়, সেই ধরনের জ্ঞান আহরণের একটা সুযোগ দেয়া হবে শিক্ষার্থীদের। তারা কিছু উদাহরণ দিচ্ছেন, যেমন ধরুন
হোটেল ম্যানেজমেন্টের বেসিক কিছু বিষয় স্টুডেন্ট লাইফ থেকেই তারা শিখতে শুরু করবে। আবার ধরুন কেউ হয়তো শিখবেন যে হাসপাতালে কিংবা ক্লিনিকগুলোতে অসংখ্য রোগী থাকে, সে রোগীর সেবা করা কিভাবে করবে, একজন একেবারেই টেকনিক্যাল পার্সন না হয়েও কি সেবা রোগীর করা যেতে পারে, বেসিক ধারণাগুলো নেওয়া, যাতে করে কেউ যদি মনে করে সে এসএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষার পর আর উচ্চশিক্ষা নেবে না, কিন্তু কোনো একটি হাসপাতাল এই ধরনের কাজ করবে, সেই সুযোগটা তার জন্য তৈরি হবে। অর্থাৎ উচ্চশিক্ষার নামে বাংলাদেশে যেই ধারাটি এখন আছে সেটা যদি কেউ কন্টিনিউ নাও করতে চায়, তারপরে সেজন্য 10ম শ্রেণী পর্যন্ত পড়লে তার জীবন চালানোর মতো একটি পরিস্থিতি জ্ঞান তার মধ্যে থাকে। সেই ধরনের সফট স্কিলগুলো সেই বিষয়ে জ্ঞান আহরণের জন্য এই বিষয়টি নেওয়া হয়েছে। তেমনি করে আরও 2টি সাবজেক্টে নতুন ভালো থাকা এরকম একটি সাবজেক্ট, সেখানে যেটি বলা হচ্ছে যে আসলে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, খেলাধুলার সাথেও মানসিক স্বাস্থ্যের বিষয়টি এখানে সংযোজন হবে, সামনে প্রজনন স্বাস্থ্যের বিষয়গুলো আসবে, পরিচ্ছন্নতা, তা হাইজিন যে বিষয়টি আছে সেই বিষয়টিকে নিয়ে আসা হবে। কিন্তু আপনি জানেন যে এখন 9ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিন্তু শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা নামে একটি পাঠ্যপুস্তক আছে, কিন্তু অন্য যে বিষয়গুলো সেখানে বললাম আমি, সেগুলো সেখানে যোগ করা হবে। আবার শিল্প সংস্কৃতি, এটি বাংলাদেশে একটি সাবজেক্ট এখন আছে, চারু ও চারুকলা, সেটার সাথে নৃত্য ও সঙ্গীতের মতো কয়েকটি বিষয় যুক্ত হয়ে এই বিষয়টার নাম হবে শিল্প সংস্কৃতি। তো এগুলি আসলে রাকিব, আপনি বলছিলেন একটু আগে যে ভালো থাকা বিষয়টিতে অন্যান্য বিষয়ের সঙ্গে প্রজনন স্বাস্থ্য শিক্ষা যোগ করা হচ্ছে, তো স্কুলের বাচ্চাদের এগুলো শেখানোর পেছনে কি কারণ রয়েছে, কি যুক্তি? প্রথম কথা হলো, এই বিষয়টি অবশ্য পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের বিষয় নয়, তারা সে বিষয়ে কোনো উত্তর দেননি। কিন্তু প্রশ্ন হলো যে যেটি আমরা জানি গত 1 দশক ধরে বাংলাদেশে অধিকার কর্মীরা বলি বা এই সমস্ত বিষয়ে যারা কাজ করেন, নারী স্বাস্থ্য বিষয়ে যারা সচেতনতামূলক কাজগুলো করছেন, নারী অধিকারের বিষয়ে যারা কাজ করছেন, কর্মস্থলে এবং বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়গুলো আনতে যারা আগ্রহী ছিলেন, তারা গত 1 দশক ধরে এটি নিয়ে কাজ করছেন। এবং পলিসি মহলে অর্থাৎ নীতি নির্ধারক মহলে এই বিষয়টি নিয়ে অনেক আগেই একাত্মতা ঘোষণা করা হয়েছিল রাজনৈতিক অঙ্গীকারের দিক থেকে, যে শিক্ষার্থীরা যাতে শুরুর থেকেই, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা যারা আছেন, তারা যেন শুরু থেকেই এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পেতে পারেন, যাতে করে তাদের মধ্যে এটি সঠিক কোনো ভুল ধারণার কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন, কিংবা অশিক্ষা বা কুসংস্কারের কারণে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেই দৃষ্টিকোণ থেকে প্রজনন স্বাস্থ্যে জ্ঞান দেওয়ার বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। তো সেটি আসলে বাস্তবায়ন হতে যাচ্ছে, এবং তবে এটি আসলে পূর্ণোদ্যমে শুরু হতে হয়তো আমরা 2022 বা 23 সালে নতুন পাঠ্যক্রম আসার পরে দেখতে পাবো যে কতটুকু কি পর্যায়ে আছে। তো এই যে নতুন 3টে বিষয়, জীবন ও জীবিকা, ভালো থাকা এবং শিল্প ও সংস্কৃতি, বাংলাদেশের লক্ষ লক্ষ স্কুল শিক্ষার্থীদের এই বিষয়গুলো পড়ানোর জন্য কি যথেষ্ট সংখ্যক শিক্ষক রয়েছে এখন? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন যে এখানে শুধু এই 3টি বিষয়ই না, যেমন ধরুন আরও 2-1টি বিষয় আছে, যেমন ডিজিটাল প্রযুক্তি, এটিও একটি বিষয় হবে। এখন বাংলাদেশের স্কুলগুলোতে 10ম শ্রেণী পর্যন্ত আইটি শিক্ষার নানা কিছু আছে, এবং খুব অল্প বয়স থেকেই তারা এই ধারণাগুলো পাচ্ছে। এই সবগুলোকে সমন্বিত করে ডিজিটাল প্রযুক্তি হবে। কিন্তু বাংলাদেশে কি এত ডিজিটাল শিক্ষা দেওয়ার শিক্ষক আছে? কিংবা জীবন জীবিকা বা আমি যেগুলি বললাম সেগুলোতে এত শিক্ষক আছে কি না, সেগুলি নিয়ে আমি সম্প্রতি কথা বলেছিলাম বাংলাদেশের এই শিক্ষা বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন অথবা এই সমস্ত বিষয়গুলো দীর্ঘকাল ধরে দেখছেন যারা আছেন, তাদের কয়েকজনের সঙ্গে। তারা আমাকে যেটি বলছেন যে এখন শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে বড় সংকট এটি যোগ্য শিক্ষক, এবং তাদের ধারণা যে অনেক শিক্ষককেই প্রশিক্ষণ দিয়ে এইসব বিষয়ের জন্য প্রস্তুত করা সম্ভব হবে, তবে একটি বড় অংশকেই প্রশিক্ষণ দিয়েও তৈরি করা যাবে না। কারণ হলো গত 1-1.5 দশকে বাংলাদেশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেক ধরনের কথা আমরা গণমাধ্যমে দেখেছি, বিভিন্ন ধরনের সমস্যার কথা উঠে এসেছে, এবং সেগুলো অনেকে স্বীকারও করেন, এবং সে কারণেই এই উদ্বেগটা আছে যে যোগ্য শিক্ষক পাওয়া যাবে কিনা। তবে কর্তৃপক্ষ কখনোই সেটি বলেন না, কর্মকর্তারা সবসময় বলেন যে তারা শিক্ষকদের এ ধরনের বিষয়ের বিপরীতে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের সেই শিক্ষাদানের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই জন্য সরকারি বেসরকারি নানা সংস্থার সহায়তায় নানা ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে, এবং চলমানও আছে অনেক কর্মসূচি। সংবাদদাতা রাকিব হাসনাত খবর দিচ্ছিলেন ঢাকা থেকে। আপনাদের এখানে মনে করে দিই, বিবিসি বাংলার রেডিও অনুষ্ঠান দুটি শর্টওয়েভেও কিন্তু শোনা যাচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতের সময় 7টায় প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টজে, যথাক্রমে 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 ও ভারতে রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টজে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান।
অনুষ্ঠানের এই পর্যায়ে বাদবাকি বিশ্বের কিছু খবর মোয়াজ্জেম হোসেনের কাছে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্টনি ফাউচি বলেছেন, দেশটি করোনা ভাইরাস মহামারীর সবচেয়ে গুরুতর পর্বের ভেতর দিয়ে যাচ্ছে। বিবিসিকে মিস্টার ফাউচি বলেন, এখন প্রতিদিন 1 থেকে 2 লক্ষ লোক সংক্রমিত বলে চিহ্নিত হচ্ছে এবং প্রতিদিন 1 থেকে 2000 পর্যন্ত মানুষ মারা যাচ্ছে। মিস্টার ফাউচি এমন সময় এই মন্তব্য করলেন যখন প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা ভাইরাস সংক্রান্ত উপদেষ্টা স্কট অ্যাটলাস মাত্র 4 মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন। জাতিসংঘ আগামী বছর বিশ্বের বিভিন্ন স্থানে মানবিক ত্রাণ দিতে $3,500 কোটি রেকর্ড পরিমাণ অর্থের জন্য আবেদন জানিয়েছে। জাতিসংঘ বলছে, করোনা ভাইরাস মহামারীর কারণে এবার সাহায্যের প্রয়োজন এমন মানুষের সংখ্যা 40% বেড়ে যাবে। আশঙ্কা করা হচ্ছে যে ধনী দাতা দেশগুলো এখন বৈদেশিক সাহায্যের পরিবর্তে নিজ নিজ দেশে অর্থ ব্যয় করার দিকে মনোযোগ দেবে। বিশ্বজুড়ে ফসিলজাত জ্বালানির সুযোগ নেবার অভিযোগ এনে অ্যাংলো ডাচ কোম্পানি শেলকে আদালতে নিয়ে গেছে নেদারল্যান্ডসের পরিবেশবাদীরা। এই কোম্পানি নেদারল্যান্ডসের আইন ভঙ্গ করে বিশ্বব্যাপী তেল ও গ্যাসের ব্যবহার কমানোর পথে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করছে বলে দ্য হেগের আদালতে 4 দিনব্যাপী শুনানিতে যুক্তি তুলে ধরা হবে। পাকিস্তানের এক নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেও কেন মিস্টার আজমের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেওয়া হয়নি, লাহোরের একটি আদালত পুলিশের কাছে তার ব্যাখ্যা চেয়েছে। ওই নারী অভিযোগ করেছেন, তিনি যখন নাসিরাবাদের পুলিশের কাছে অভিযোগ নিয়ে যান, পুলিশ তার বিবৃতি নিতে অস্বীকৃতি জানায়। হংকং এবং সিঙ্গাপুরের মধ্যে বিমানে ভ্রমণের জন্য একটি সুরক্ষা বলয় চালু করার পরিকল্পনা দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। এই সুরক্ষা ব্যবস্থার আওতায় দুটি দেশের মধ্যে বিনা কোয়ারেন্টিনে ভ্রমণ সম্ভবপর হতো। ব্রাজিলের ক্রিসিওমা শহরের কর্তৃপক্ষ বলছে, ভারী অস্ত্র ব্যবহার করে এবং রাস্তায় বোমা ফাটিয়ে একটি দল শহরের বেশ কয়েকটি জায়গায় একযোগে ব্যাংক ডাকাতি করেছে। মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশ তৃতীয় সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে, যেমনটা একটু আগে শুনছিলেন। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে এই সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। সরকার বলছে, তৃতীয় সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হওয়ার এই প্রকল্প বাস্তবায়নে প্রায় 700 কোটি টাকা খরচ হবে। বাংলাদেশে ইন্টারনেটের স্পিড, দাম এবং সংযোগের বিস্তৃতি নিয়ে গ্রাহকদের কাছ থেকে ব্যাপক অভিযোগ শোনা যায়। তৃতীয় সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হওয়ায় গ্রাহকের কি লাভ হবে, খোঁজ নিয়েছেন সংবাদদাতা সাইয়েদা আক্তার। বৈশ্বিক মহামারীর কারণে মানুষ যখন লকডাউন এবং সীমিতভাবে সব ধরনের আনুষ্ঠানিক কাজকর্ম করছে, সেই সময় সরকারি হিসাবে দেখা যাচ্ছে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ কর্তৃপক্ষ বিটিআরসির সর্বশেষ অর্থাৎ অক্টোবর 2020 সালের তথ্য অনুযায়ী দেশে এখন আইএসপি ও পিএসটিএন ভিত্তিক গ্রাহক রয়েছে 86.5 লাখের মতো, আর মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন 10 কোটির বেশি মানুষ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন, মহামারীর সময় গত কয়েক মাসে বাংলাদেশে ব্যান্ডউইথের ব্যবহার দ্বিগুণ হয়েছে। তিনি বিবিসিকে বলছিলেন, এখন উচ্চ গতির ইন্টারনেট সেবার চাহিদা পূরণের উদ্দেশ্য মাথায় রেখে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে তৃতীয় সাবমেরিন প্রকল্প অনুমোদন করা হয়েছে। আজকে যেটা আমরা অনুমোদন নিলাম সেটা সিমিউইজ 6 এর জন্য নিয়েছি। সিমিউইজ 6 এর যে দেশগুলো আছে 15টা দেশ, এই 15টা দেশের সিঙ্গাপুর থেকে ফ্রান্স পর্যন্ত সম্প্রসারিত, এবং এটার প্রাথমিক যে কাজগুলো করা দরকার সেগুলো করে ফেলা হয়েছে। কনসোর্টিয়ামের জন্য যে এমওইউ সই করার, আমরা সেই এমওইউ সই করে ফেলেছি, এবং তার মধ্য থেকে আমাদের বেনিফিটের মাত্রাটা যেটা হচ্ছে যে আমরা সিমিউইজ 6 এ যাওয়ার ফলে আমাদের ব্যান্ডউইথ ক্যাপাসিটিটা হয়ে যাবে একেবারে পুরোপুরি চাহিদা মেটানোর জন্য। সিমিউই 5 অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, পশ্চিম ইউরোপ এই নামগুলোর অদ্যাক্ষর ধরে একটি নেটওয়ার্ককে বোঝায়। এটি একটি অপটিক্যাল ফাইবার সাবমেরিন কেবল যোগাযোগ ব্যবস্থা যা সিঙ্গাপুর এবং ফ্রান্সের মধ্যে টেলিযোগাযোগ বহন করে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মিস্টার জব্বার বলেছেন, 2023 সাল নাগাদ এই নেটওয়ার্ক পুরোপুরি কার্যকর হবে। কিন্তু বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের হার দ্রুত বেড়ে চললেও, বিশেষ করে মহামারীর সময় গত 8 মাসে বহুলাংশে বৃদ্ধি পেলেও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়েনি সেবার মান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ইমামা দিনা বলছিলেন, তার বিশ্ববিদ্যালয়ের ক্লাস হচ্ছে অনলাইনে, আবার হাত খরচের জন্য তিনি যেখানে টিউশনি করেন সেখানেও অনলাইনেই পড়া দেখিয়ে দেন তিনি।
আর এই দুটো জায়গাতেই ইন্টারনেটের স্পিড এবং দাম নিয়ে তিনি ব্যাপক মুশকিলে পড়েন। সাধারণত সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে কি যখন ব্রডব্যান্ড কানেকশন থাকে না কোনো কারণে, যেমন কারেন্ট চলে যায় যখন, অথবা যখন আমরা একদম কনস্ট্যান্ট কানেকশনটা পাই না, তখন ডেটা প্যাকেজ কিনতে হয় সাধারণত আমাদেরকে কোনো একটা। আর ডেটা প্যাকেজের তো বেশ দাম। 1 ঘন্টা একটা ক্লাসের জন্য দেখা যায় যে সাধারণত 200 মেগাবাইট থেকে তার চেয়ে বেশি খরচ হয়, 500 মেগাবাইট 600 মেগাবাইট পর্যন্ত খরচ হয়ে যেতে পারে। সাধারণত 1 GB একটা প্যাকেজে দেখা যায় 50 টাকা বা 60 টাকা বা আরো বেশি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আশা করছেন সামনের দিনে মানুষ অনেক বেশি ব্রডব্যান্ড লাইন ব্যবহারের দিকে ঝুঁকবে। তখন ক্রমে ইন্টারনেটের স্পিড বৃদ্ধি, দেশ জুড়ে নেটওয়ার্ক সম্প্রসারণ এবং দাম কমে আসা সহ সামগ্রিক অগ্রগতি ঘটবে, যার পেছনে মূল ভূমিকা পালন করবে এই তৃতীয় সাবমেরিন কেবল। কিন্তু মন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সংগঠন ISPABর সভাপতি আমিনুল হাকিম। তিনি বলছেন দাম কমা এবং সেবার মান বাড়ানোর জন্য স্থানীয় অবকাঠামোতে উন্নতি আনতে হবে। CME4 যখন আমাদের ব্যবহারযোগ্য থাকবে না, তখন কিন্তু আমরা সাবমেরিন কেবলের রিডান্ডেন্সিটা এনশিওর করতে পারছি। বহির্বিশ্বের সাথে যে আমাদের যোগাযোগটা হচ্ছে এটা আনইন্টারাপ্ট হবে এতটুকু বলা যেতে পারে, বাট লোকাল ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে আপনার এই অ্যাক্সেসিবিলিটি কতটুকু আমরা এনশিওর করছি, অ্যাফোর্ডেবল প্রাইসে এনশিওর করতে পারছি কিনা। এই টোটালটা কিন্তু আমার লোকাল ট্রান্সমিশনের উপর বেস করে নির্ভর করে। তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হতে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে গভীর সমুদ্রের মূল লাইনের দূরত্ব হবে 1850 কিলোমিটার। এই কেবলের সক্ষমতা হবে 10,000 GBps। সৈয়দা আক্তার। ভারতে 3টি বিতর্কিত কৃষি আইন বাতিল করার দাবিতে মূলত পাঞ্জাবের যে চাষিরা তীব্র আন্দোলন শুরু করেছেন, অবশেষে দিল্লিতে কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে আজ আলোচনায় বসেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকে এখনও কোনো মীমাংসার রাস্তা খোলেনি। ওদিকে ভারতে কৃষক আন্দোলনকে ঘিরে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই মন্তব্য করার পর দিল্লির কর্তৃপক্ষ তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। সবশেষ পরিস্থিতির দিকে নজর রাখছিলেন সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। তিনি এখন সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। শুভ, এই আন্দোলনরত কৃষকদের সঙ্গে সরকারের আলোচনার গতি প্রকৃতি নিয়ে কি জানতে পারছেন? মাসুদ, এইমাত্র আমরা যেটা জানতে পারলাম যে বিকেল 3টে থেকে বিজ্ঞান ভবনে যে আলোচনা শুরু হয়েছিল সেটা অমীমাংসিত রয়ে গেছে। তবে বৈঠক ভেস্তে যায়নি পুরোপুরি, এই অর্থে যে আগামী বৃহস্পতিবার পরশুদিন 3রা ডিসেম্বর আবার এই কৃষক নেতারা সরকারের সঙ্গে আলোচনায় বসবেন বলে স্থির হয়েছে। তবে আজ যেটা হয়েছে যে সরকারের দিকে কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর, তার ক্যাবিনেট কলিগ পীযূষ গোয়েল এবং শিল্প প্রতিমন্ত্রী সোম প্রকাশ ছিলেন। অন্যদিকে ছিলেন মূলত ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতারা। এবং সেখানে এই যে 3টে আইন যেটা নিয়ে বিতর্ক, তার ভালো মন্দ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার জন্য কৃষিমন্ত্রী একটা কমিটি গড়ার প্রস্তাব দিয়েছিলেন, যাতে সরকার এবং কৃষক নেতাদের প্রতিনিধিত্ব থাকবে দুতরফেরই, এমনটা বলা হয়েছিল। কিন্তু সেটাতে কৃষকরা রাজি হননি। তারা মনে করছেন এটা একটা সময় নষ্ট করারই অজুহাত। আর অন্যদিকে মিনিমাম সাপোর্ট প্রাইস, অর্থাৎ কৃষি পণ্যের জন্য যে সহায়ক মূল্য সরকার দিয়ে থাকে, সরকার বলেছিল যে এটা থাকবে না, এটা এই আশঙ্কা ভিত্তিহীন, এটা উঠে যাবে এই আশঙ্কা ভিত্তিহীন। কিন্তু সেখানেও কৃষকরা নির্দিষ্ট আইনি প্রতিশ্রুতি চেয়েছেন। এইখানেই জটটা খোলেনি এবং আবার তারা বৈঠকে বসবেন এমনটাই স্থির হয়েছে। তো কৃষকরা তো দিল্লির একটা বড় অংশ অচল করে রেখেছেন গত প্রায় 1 সপ্তাহ ধরে। তো সেই পরিস্থিতির কি কোনো পরিবর্তন ঘটেছে? না মাসুদ, সেই পরিস্থিতির পরিবর্তন হয়নি, বরং খবর পাওয়া যাচ্ছে যে পাঞ্জাব থেকে বা হরিয়ানার খাপ বা কৃষকদের যে গ্রামে কৃষকদের যে সংগঠনগুলো আছে, সেই খাপ থেকে আরও বিপুল সংখ্যক কৃষক দিল্লির দিকে রওনা দিয়েছেন। পরিস্থিতি আমরা জানি যে দিল্লির সঙ্গে উত্তরের রাজ্যগুলোকে, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল, জম্মু কাশ্মীরকে সংযুক্ত করে যে ন্যাশনাল হাইওয়ে 44, সেটা জুড়ে কৃষকরা বসে আছেন এবং দিল্লির সঙ্গে টিকরি সীমান্ত, সিংঘু সীমান্ত, এই জায়গাগুলো বন্ধ হয়ে আছে, অবরুদ্ধ হয়ে আছে প্রায় 6-7 দিন হলো। ফলে সেই পরিস্থিতি কিন্তু এখনও পাল্টায়নি এবং বিকেইউ, যেটা প্রধান সংগঠন কৃষকদের যারা আন্দোলন করছেন, তার নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল বলেছেন তাদের প্রতিটা দাবি না মেটা পর্যন্ত, অর্থাৎ আইনগুলো প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আচ্ছা, এই যে জাস্টিন ট্রুডোর এই মন্তব্যকে ঘিরে কানাডার সঙ্গেও তো ভারত একটা কূটনৈতিক সংঘাতে জড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এটা একেবারেই নজিরবিহীন একটা ঘটনা। আপনি জানেন জাস্টিন ট্রুডোর তার ক্যাবিনেটে কিন্তু অনেক শিখ সদস্য আছেন এবং কানাডার শিখ বাসিন্দাদের মধ্যে জাস্টিন ট্রুডোর পার্টির সমর্থকের সংখ্যাও কম নয়।
সম্ভবত সেই ভাবনা থেকেই তিনি মন্তব্য করেছিলেন যে এই ভারতের কৃষি আন্দোলনের সূত্র ধরে যে এখানে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে এবং কানাডা সবসময় শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করে, এটাও তিনি মন্তব্য করেছিলেন। এটার তীব্র প্রতিক্রিয়া হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে বিবৃতি দিয়ে বলেছে, যদিও তারা মিস্টার ট্রুডোর নাম করেননি, তারা বলছেন যে কানাডার নেতৃত্ব না জেনে শুনে মন্তব্য করছেন, এটা থেকে বিরত থাকলেই ভালো হয়। অর্থাৎ বিষয়টাকে তারা খুব ভালোভাবে নেননি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দিল্লি থেকে কথা বলছিলেন সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। আজ সারাদিন ধরে যেসব পোস্ট সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ছিল, এখন সেই সম্পর্কে জানাচ্ছেন ফয়সাল তিতুমির। ধন্যবাদ মাসুদ। যে খবরটি একটু আগে দিচ্ছিলেন যে সুপ্রিম কোর্ট জানিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড মানে ৩০ বছরের জেল, আমৃত্যু নয়। সেটি কিন্তু এখন সবচেয়ে বেশি ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। এর সাথে আরও যেসব বিষয় আলোচনায় আছে সেগুলো জানিয়ে দিতেই হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, আর সঙ্গে আছি আমি আফরোজা নীলা। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে যে রায় দেওয়া হলো সেটা কিন্তু মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিবিসি বাংলার ফেসবুক পাতায় এই খবরের নিচে মিঠু সাহা লিখেছেন, ৩০ বছর যথেষ্ট, এরপর আর কেউ বেঁচে থাকে না, যা থাকে তা অসারতা মাত্র, শরীরে থাকে মাত্র। এমনি রেজওয়ান বলছেন ৩০টা বছর একটা মানুষের জীবন থেকে গেলে থাকেটা কি? তার মানে একটা ২০ বছরের যুবক কোনো অপরাধ করে জেলে গেলে তার যাবজ্জীবন হলে তার বয়স হবে ৫০। প্লিজ যাবজ্জীবনের সাজা আর একটু কমানো হোক, এমনটাই বলছেন তিনি। আর সাইদ আহমেদ লিখেছেন, এটা নিয়ে এত কাহিনী করার কি আছে, সোজা বাংলায় ৩০ বছরের জেল বলে দিলেই হয়। যাবজ্জীবন মানে জেলখানা থেকে অপরাধীদের লাশ বের হবে। তবে এমডি রফিকুল ইসলাম বলছেন বিষয়টি কিন্তু এখনও স্পষ্ট হলো না, কারণ একটা প্যাঁচ থেকে গেল। বলা হয়েছে যদি কোনো নির্দিষ্ট আদালত কিংবা ট্রাইব্যুনাল বলে যাবজ্জীবন, তাহলে কিন্তু সেটা আমৃত্যু কারাদণ্ড। অনেকেই কিন্তু এরকম মন্তব্য করছেন নীলা। ওদিকে ইউনিলিভারে ৪ দিন কাজ ৩ দিন ছুটি, এই খবরটিও বেশ আলোচনায় আছে। নিউজিল্যান্ডে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করেছে কোম্পানিটি। নানান মন্তব্য এসেছে এই খবরের নিচে। যেমন আরিফ হোসেন লিখেছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? পারে। এই যে ইউনিলিভার পাচ্ছে, তবে কথা আছে, পূর্ণ বেতন ঠিকমতো দিবে তো? বেশ মজা করে লিখে একটা প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন। তবে ওই রিপোর্টে কিন্তু বলা আছে নীলা যে তারা আসলে পূর্ণ বেতনই দিচ্ছে এবং এটা একটা পরীক্ষামূলকভাবে তারা দেখতে চায় যে কীরকম ফলাফল আসে। মোহাম্মদ আব্দুল হামিদ লিখেছেন, ভালো আইডিয়া, আমাদের দেশে হলে ৩ দিনের বেতন কড়াই গন্ডায় কেটে বাকি ৪ দিনে ৭ দিনের কাজ তুলে নেবে। তানভীর রহমান নাদিমের মন্তব্য, বাংলাদেশে কিছু কোম্পানি বিক্রয়ের সাথে জড়িতদের মাসে ২৯ দিন কাজ করায়, তাও আবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। অন্যদিকে মীর আনিসুজ্জামান লিখেছেন, মূল ঘটনার প্রোডাক্টিভিটি ঠিক থাকলে এরকম করতে সমস্যা নেই। ৫ দিনের কাজ ৪ দিন করে কর্মীরা যদি বাকি ৩টা দিন ছুটিতে থাকে তবে দুই পক্ষেরই লাভ। ৬ ঘন্টা নয়, বুলেট ট্রেনে ৫৪ মিনিটেই চট্টগ্রাম ঢাকা। বিভিন্ন গণমাধ্যমে আসে এই খবরটিও দিনভর সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ছিল। চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলাচলের জন্য নেয়া প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই এবং নকশা তৈরির কাজ শেষ পর্যায়ে বলে বিভিন্ন খবরে দেওয়া হয়েছে। এই ট্রেনটি, যেটির কথা বলা হচ্ছে বুলেট ট্রেন, সেটি ঘন্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলবে এবং দিনে প্রায় ৫০,০০০ যাত্রী পরিবহন করবে। এবং বিভিন্ন খবরে এটাও বলা হচ্ছে যে এর জন্য ভাড়া গুনতে হবে ২,০০০ টাকা। তো নানা মন্তব্য কিন্তু দেখা যাচ্ছে তিতুমির। অনেকে যেমন বিস্ময় প্রকাশ করছেন, তেমনি অনেকে করছেন অবিশ্বাস। এমডি লিখন লিখেছেন, রেল ব্যবস্থায় যেহেতু এমন দ্রুত গতিতে চলবে, তাতে সকলের আগ্রহ থাকবে তা দিয়েই যাতায়াতের। এর দ্বারা হয়তোবা রেলের সুদিন ফিরতে পারে। মোহাম্মদ আলী অবশ্য মজা করে লিখেছেন, মরার আগে যেন একবার হলেও এই ট্রেনে উঠে চট্টগ্রাম যেতে পারি। অর্থাৎ তিনি আসলে দীর্ঘসূত্রিতার একটা সংশয় প্রকাশ করেছেন। তবে আসাবউদ্দিন আনিক কিন্তু বলছেন, একদল পাবলিক দেখলাম দেশের এই সুন্দর আধুনিক বিশ্বমানের সংযুক্তিকে নিয়েও উল্টাপাল্টা বলছে। মিনহাজুল ইসলাম লিখেছেন, উত্তরা থেকে মতিঝিল অফিস যেতে এখন ১.৫ থেকে ২.৫ ঘন্টা সময় লাগে, আর অফিস থেকে ফিরতে লাগে ২ থেকে সোয়া ২ ঘন্টা। ডিস্টেন্স মাত্র ২৩ কিলোমিটার। আমার মনে হয় সবার আগে এদিকে সুদৃষ্টি দেওয়া উচিত। এদিকে নীলা, ধানমন্ডি লেক থেকে গুলশানে যাবে ওয়াটার ট্যাক্সি, এরকম একটা খবরও কিন্তু বেশ নজর কেড়েছে। রাজধানী পান্থপথের বিদ্যমান রাস্তায় দখল হওয়া খালটি পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। আর সেটি হলে হাতির ঝিলের সাথে ধানমন্ডি লেকের যোগাযোগ ঘটানো যাবে। এই উদ্যোগকেও শুভকামনা জানিয়েছেন সবাই। একই সাথে অনেকে সংশয় প্রকাশ করেছেন। তো এইসবই ছিল সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবার অনুষ্ঠান শেষে সংবাদ শিরোনাম। করোনা মহামারীর মধ্যে বিশ্বের অর্থনীতি আগের জায়গায় ফিরে আসতে ২ বছর লেগে যাবে বলছে OECD। বাংলাদেশের আদালত বলছে এখন থেকে যাবজ্জীবন মানে ৩০ বছরের কারাদণ্ড। আরেকটি কারাদণ্ড হচ্ছে আমৃত্যু।
আর বাংলাদেশ তৃতীয় সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। এতে ব্যয় হবে প্রায় 700 কোটি টাকা। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই বাংলাদেশ সময়ে রাত 10:30 আর ভারতে রাত 10টায়। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য।